দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। একীভূতকরণের সিদ্ধান্তে শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংকের শেয়ারের টানা দরপতন, এক মাসে সর্বোচ্চ দর পড়েছে 35%। সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় মত বক্তাদের স্বার্থের সংঘাতের অভিযোগ খতিয়ে দেখার তাগিদ। অবকাঠামোগত দুর্বলতা আর পর্যাপ্ত প্রচারের অভাব দেশের পর্যটন খাতের মূল সমস্যা। মত খাত সংশ্লিষ্টদের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একীভূতকরণের আতঙ্কের টানা দরপতনের মুখে শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংকের শেয়ার। গেল এক মাসে ব্যাংকগুলোর শেয়ারের দরপতন হয়েছে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি দরপতন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মার্জারের বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকায় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রিতে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। আর এই প্রবণতাকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে তীব্র তারল্য সংকটে পড়ে দেশের বেশ কয়েকটি ব্যাংক, যার মধ্যে সবচেয়ে বেকায়দায় পড়ে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ও এক্সিম ব্যাংক, যাদের বিতরণকৃত মোট ঋণের 48 থেকে 97% খেলাপি। সমস্যা সমাধানে এই 5 ব্যাংকে কয়েক দফায় টাকা ছাপিয়ে 39,000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু তারপরও অবস্থার উন্নতি না হয় ব্যাংকগুলোকে একীভূত করে চলতি বছরের অক্টোবরের মধ্যেই একটি ব্রিজ ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শরিয়া ভিত্তিক এই 5 ব্যাংকের একীভূতকরণের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মাঝে। তথ্য বলছে, বিগত এক মাসে এসব ব্যাংকের শেয়ারের দর পড়েছে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি দরপতন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের, প্রায় 35%। এরপরে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দরপতন 33% বেশি। 32% মতো দাম কমেছে এক্সিম ব্যাংকের শেয়ারের। আর গ্লোবাল ও ইউনিয়ন, এই দুই ব্যাংকের শেয়ারের দর হারিয়েছে 22% মতো। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছে যে ব্যাংকগুলো বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ ব্যাংক যদি বিলুপ্ত হয়ে যায়, আমি এই ব্যাংকের শেয়ার হোল্ডার, এই শেয়ারের তো কোনো আর এটা কাগজ ছাড়া আর কিছুই থাকবে না। এই ভ্রান্ত ধারণা থেকেই আসলে মার্কেটে এই রিপারকেশন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু বাস্তবতা তো আমরা তো মার্জার করছি মূলত ব্যাংকগুলোকে যাতে সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, এবং তাদের উপর যে ব্যাংকগুলোর উপর যে মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে সেগুলো যাতে আবার রিইনস্টেট করা যায়, এই উদ্দেশ্যে। হ্যাঁ, আশা করি মার্জার সুসম্পন্ন হলে মানুষের এই ধারণা থেকে বের হয়ে আসবে এবং এটা আবার ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোতে নতুন করে কোনো আমানত আসছে না। একই সাথে যারা এসব ব্যাংকে বিনিয়োগ করেছিলেন তারা নিয়মিত টাকা তুলে নিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকেই বারবার বলা হচ্ছে যে এই 5টি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, এদের আর্থিক কষ্টে আছে, আর্থিক অসুবিধায় আছে এবং এদেরকে অর্থ দিয়ে পুনর্ভরণ করলেও বিশেষ কোনো লাভ হবে না, এদেরকে মার্চ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে এই 5টি ব্যাংকের দাম যদি এই ব্যাকগ্রাউন্ডে পড়ে যায়, তো সেটাই তো স্বাভাবিক, সেটাই একটা ভালো মার্কেটের লক্ষণ যে ব্যবসা হচ্ছে না, দাম পড়ে যাচ্ছে। আমি বলবো দিস ইজ এ গুড সাইন, একটা সেন্সিটিভ মার্কেটের একটা লক্ষণ এটা। সুতরাং এটাকে আমার মনে হয় বিরূপ ভাবে দেখা ঠিক না, এটা ইতিবাচক হিসেবেই দেখা উচিত। তথ্য বলছে, শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ এখন প্রায় 2,86,000 কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এমনকি সংস্কারের উদ্দেশ্যে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা এমন প্রশ্ন তুলেছে অর্থনীতিবিদরা। সোমবার রাজধানীতে এইচডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। জানান, সংস্কার করতে না পারলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়ার শঙ্কা আছে। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে বৈষম্যহীন, কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল দেশের সর্বস্তরের মানুষের। সে লক্ষ্য বাস্তবায়নে নানা উদ্যোগও গ্রহণ করে সরকার। যদিও অর্থনীতিবিদরা বলছেন, সংস্কারের উদ্দেশ্যে নেওয়া কোনো উদ্যোগই এখন পর্যন্ত কাজে আসেনি। এর পিছনে বড় কোনো রাজনৈতিক স্বার্থের সংঘাত রয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন তারা এই আলোচনায়। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের সক্ষমতার অভাব, নাকি এটার ভিতরে আরো কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল?
এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত আলোচনায় জানানো হয়, গেল 1 বছরে দেশে বৈষম্যের পাশাপাশি বেড়েছে দারিদ্রতা, একই সাথে মব জাস্টিস আর সহিংসতাও বেড়েছে, যা থামাতে সরকার নির্লিপ্ত বলে অভিযোগ করা হয় অনুষ্ঠানে। এ সময় দায়িত্ব পালনে অনীহার কারণে সংস্কার কার্যক্রম এগুচ্ছে না বলে মত দেন বক্তারা। আর সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো কতটুকু অঙ্গীকারাবদ্ধ সে বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় হতাশার কথা উঠে আসে অনুষ্ঠানে। সংস্কার শব্দটা যতবার শুনেছি, আমার মনে হয় না 54 বছরে এতবার শুনেছি, কিন্তু ফলাফলটা কি হয়েছে সেটা আমরা জানি। আমাদের এই 1 বছরে বৈষম্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা, মব সন্ত্রাস সেটা বেড়েছে, এবং সরকারের, আমরা এই সমস্ত ক্ষেত্রে সরকারের একটা অদ্ভুত নির্লিপ্ত অবস্থা দেখতে পাচ্ছি। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। যেই আন্দোলনের মাধ্যমে জনগণের এবং সেই নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তার আজকে গণনার মধ্যে নেই। এটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকচুয়ালি। স্বাধীনতার 54 বছরে গ্রহণযোগ্য সংস্কার পদ্ধতি তৈরি হয়নি দেশে, আর অন্তর্বর্তী সরকার কোন কোন খাতে সংস্কার করবে তাও পরিষ্কার হয়নি বলে জানানো হয় আলোচনায়। বলা হয়, সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনে এখনো 6 মাস বাকি। এই সময়েও প্রয়োজনীয় সংস্কারের সুযোগ রয়েছে, আর তা করতে জরুরি ভিত্তিতে তালিকা করে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করতে না পারলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়ার শঙ্কার কথা উঠে আসে আলোচনায়। Public discussion going on, which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered. If you had any reforms that you wish to implement, presumably this should have been articulated 6 months ago, so that there would be enough lead time to go through a process of reform implementation. সংস্কার প্রক্রিয়ায় শিক্ষা, নারী, প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বানও জানানো হয় অনুষ্ঠান থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অবকাঠামোগত দুর্বলতা আর পর্যাপ্ত প্রচারের অভাব দেশের পর্যটন খাতের মূল সমস্যা, যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। সোমবার পর্যটন মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টপ। সংগঠনটি জানায়, 30 অক্টোবর থেকে শুরু হয় এবারের পর্যটন মেলায় অংশ নেবে 20টি দেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। অপার সৌন্দর্যের দেশ বাংলাদেশ, যেখানে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, গগন বিস্তীর্ণ পাহাড়, ম্যানগ্রোভ, সুন্দরবন। এদেশের সবুজ প্রকৃতি সহজে আকৃষ্ট করবে ভ্রমণ প্রিয় মানুষকে। তারপরও পিছিয়ে আছে দেশের পর্যটন খাত। জিডিপিতে এ খাতের অবদান 4% কম, যা এগিয়ে নিতে চান এ খাতের উদ্যোক্তারা। সে লক্ষ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে 13তম আন্তর্জাতিক পর্যটন মেলা। আয়োজকরা জানান, মেলার মাধ্যমে বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে উঠবে। অংশগ্রহণ করবে নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক সহ 20 দেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। বিশ্বের প্রায় 20টা দেশ থেকে 250-এর অধিক ট্যুর অপারেটর, প্রফেশনাল ব্লগার, প্রফেশনাল রাইটার, যারা পর্যটনকে ভিত্তি করে তারা নিজের সৃষ্টিশীল জিনিসগুলোকে উন্মোচন করে তাদেরকে আনতে। মেলায় মেডিকেল ট্যুরিজমের জন্য আলাদা জোন থাকবে উল্লেখ করে টোয়াব জানায়, 4টি প্যাভিলিয়ন সহ 220টি স্টলে সেবা দেওয়া হবে, যেখান থেকে স্বল্প খরচে ট্যুর বুক করা যাবে। এ সময় দেশের পর্যটন শিল্পের বিকাশে সব ধরনের সহায়তার আশ্বাস দেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। আমাদের পর্যটনে কিন্তু আমরা এই ব্র্যান্ডিং এর ক্রাইসিসে আছি। ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের পর্যটন খাতকে আরো শক্তিশালী করতে চাই, এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কান্ট্রি ব্র্যান্ডিং এর গুরুত্ব রয়েছে। আর ট্যুরিজম অ্যাম্বাসেডর, এটা তো অত্যন্ত জরুরি বিষয়। আমরা যদি এটিকে সাস্টেনেবল না করতে পারি, আলটিমেটলি আমরা আসলে এই ট্যুরিজমকে আমরা এগিয়ে নিতে পারবো না। রাজধানীর আগারগাঁও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে মেলা চলবে 3 দিন। এবারের পর্যটন মেলায় 50,000 দর্শনার্থী উপস্থিত থাকবে, এমনটাই আশা টোয়াবের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে সোমবার থেকে জেলে, বাওয়ালি ও মোবাইল সহ পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এর ফলে
পর্যটক, মৎস্যজীবী ও বনজীবীরা বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে যেতে পারবেন। জীববৈচিত্র্য রক্ষায় মাছ ও বন্যপ্রাণীর প্রজনন সময় হয় জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মোংলা রিপোর্টার আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ বন সুন্দরবন। নানা বৈচিত্র্যের কারণে এই বন দেখতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমের জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস বন্ধ ছিল সুন্দরবনের পর্যটক সহ সব ধরনের প্রবেশাধিকার। আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে 3 মাসের নিষেধাজ্ঞা। দীর্ঘ বিরতির পর ফের জেলেদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন। কাল সকাল থেকে সুন্দরবনের পর্যটন স্পটসমূহে লঞ্চ, ট্রলার, লাইফ বোট, নৌকা ও নৌযানে সেখানে যেতে পারবেন পর্যটকরা। আমরা আশা করি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো করবে। 3 মাস বন্ধ থাকার পরে আমাদের পাস পারমিট দেওয়া শুরু হচ্ছে। এই 3 মাস বন্ধ থাকার ফলে সুন্দরবনে মাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্যপ্রাণীর প্রজনন বেড়েছে, বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে এবং খালি স্থানে যে সমস্ত জায়গায় মানুষের অবাধ বিচরণ না হওয়ার কারণে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোংলা সহ আশেপাশের এলাকায় ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। অগ্রিম বুকিং হয়েছে অধিকাংশ ট্যুর, লঞ্চ ও বোটে। আমার ডিসেম্বরের আমারই বুকিং 3টে বুকিং অলরেডি হয়ে গেছে। এরকম প্রতি মাসে 3-4টা বুকিং অলরেডি হয়ে গেছে। যেহেতু সময় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা সুন্দরবন যেহেতু আমাদের দেখা হয় নাই, এত সুন্দর জায়গা, এই জন্য আমরা একটু ঘুরতে আসছি, দেখার জন্য। ঢাকা থেকে আসছি সুন্দরবন দেখার উদ্দেশ্যে। এখানে কিছু সুন্দর রিসোর্ট রয়েছে, এর মধ্যে ইরাবতী রিসোর্টে আমরা 1 রাত থাকবো। প্রতি বছর অক্টোবর থেকে মে পর্যন্ত পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়। পদ্মা সেতু ও রেল সংযোগের ব্যবস্থার কারণে এবছর সুন্দরবনে পর্যটকদের আগমন কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন বন বিভাগ ও ট্যুরিজম ব্যবসায়ীরা। 11টা স্পট আছে, সেই 11টা স্পট কিন্তু আমরা সাজাচ্ছি, অর্থাৎ সব জায়গায় লোক যায়। আর বিশেষ করে যা লোক আসে তারপরে 90% লোকই আমাদের করমজল, হারবাড়িয়া এলাকায় আসে। এখানে আমরা সেইগুলোকে মানে মোটামুটি লোক ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য সেই সমস্ত সুন্দর 2 কিলোমিটারের বেশি আমাদের এই করমজলে আছে ফুড ট্রেন এবং সে অনেক গভীরে চলে যাওয়া যায়। আমাদের পর্যটন স্থানগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা কিছু জায়গায় ডাস্টবিন সরবরাহের ব্যবস্থা আমরা করছি। তো আশা করি যে কিছুটা পরিবর্তন আমরা আনতে পারবো। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পিরোজপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার অন্তত 50,000 জেলে সুন্দরবনের মৎস্য ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বছরে গড়ে 2.5 থেকে 3 লাখ দেশি বিদেশি পর্যটকদের সমাগম ঘটে সুন্দরবনে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,583-তে। হাত বদল হয়েছে 1,181 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 244টির দর, আর অপরিবর্তিত আছে 35টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 0.2%। দিনের শুরু থেকে বাজার আজ ঊর্ধ্বমুখী ধারায় ছিল, তবে দিনের শেষ ভাগে আমরা মার্কেটে সেল প্রেসার দেখতে পাই। অ্যাজ ওয়েল মার্কেট নেগেটিভে ক্লোজ হয়। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণের বেশি ছিল। আজ টেক্সটাইল সেক্টর, সিরামিক সেক্টর অ্যান্ড ট্রাভেল সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে সেল প্রেসার লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 8.9% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ শীর্ষস্থান ছিল। এরপরেই ছিল টেক্সটাইল সেক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর। লাভেলও আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে ইনটেক লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ড্যানিশ খেলনা নির্মাতা প্রতিষ্ঠান লেগোর এবছর প্রথমার্ধেই বিক্রয় 12% বেড়ে রেকর্ড $543 কোটি হয়েছে। ফর্মুলা 1 এবং জুরাসিক পার্ক সহ অন্যান্য প্রধান ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের কারণেই বিক্রি বেড়েছে লেগোর, বলছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। খেলনা হিসেবে লেগোর জনপ্রিয়তা বিশ্বজুড়েই। বুধবার ড্যানিশ এই খেলনা নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে এবছর তাদের প্রথমার্ধের বিক্রয় 12% বেড়ে রেকর্ড $543 কোটি হয়েছে। লেগোর প্রধান নির্বাহী নিলস ক্রিশ্চিয়ানসেন বলেছেন, খেলনার বাজার আসলে এই বছর আবার প্রবৃদ্ধিতে ফিরে এসেছে, কিন্তু আমরা একে ছাড়িয়ে যাচ্ছি।
এবং বাজারের অংশ দখল করে নিচ্ছে। বৃহত্তর খেলনার বাজার বেড়েছে প্রায় 7%। লেগোর বিক্রি সবখানেই বেড়েছে। এর মধ্যে চীনের বাজারও রয়েছে, যেখানে গত কয়েক বছর ধরেই চ্যালেঞ্জের মুখে পড়েছিল এই প্রতিষ্ঠানটি। ফর্মুলা 1, ফোর্টনাইট এবং জুরাসিক পার্কের মতো ব্র্যান্ডের সাথে অংশীদারত্বই বিভিন্ন ভোক্তার মধ্যে বিক্রয় বাড়াতে সহায়তা করেছে। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাণিজ্যিক অস্থিরতার পরও স্টার ওয়ার্স এবং হ্যারি পটারের মতো দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি আছে লেগোর। তবে মার্কিন গ্রাহক ধরে রাখতে সস্তা পণ্য নিয়ে ব্যবসা করার কোনো প্রবণতা দেখায়নি প্রতিষ্ঠানটি। প্রথম 6 মাসে লেগোর পরিচালন মুনাফা 10% বেড়ে $140 কোটি পৌঁছে। ডেনমার্ক, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, চীন এবং ভিয়েতনামে 6টি কারখানা জুড়েই বিস্তৃত লেগোর বিভিন্ন খেলনা সামগ্রীর উৎপাদন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।